Iron Man, 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 Iron Man. আজকে আমি আয়রন ম্যান। খেয়াল করে দেখেন, আয়রন ম্যান হয় কিন্তু ওমেন হয় না। ওমেনরা কেন আয়রন ম্যান হয় না? কেন কেন? ওমেন যদি আয়রন ম্যান হতো তাহলে লোহা নরম হয়ে যেত। এখানে শবনম ফারিয়া আছে, তার কাছে জানতে চাই। সুপার ম্যান আছে, আয়রন ম্যান আছে, এই যে ম্যান ম্যান ম্যান, কই সুপার ওমেন তো নেই। ওমেনরা তো এমনি সুপার, ওদের কি আলাদা করে মেনশন করতে হয়? বাহ, ওকে। এ পাশে সুপারস্টার আমিন খানের জন্য জোরে করতালি হোক। আর ওই পাশে বসে আছে ফ্যাট ম্যান তুষার খান। অ্যাকচুয়ালি সুপার ওমেন এটা আসলে কেউ রাজি হয়নি। সুপার ম্যান আছে, সুপার ওমেনরা নেই, কারণ কোনো মেয়ে ওই উপরে পড়বে এটা কেউ আসলে। আমি অবশ্য সুপারম্যানকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি বাইরে কেন পড়ো ওইটা। সুপারম্যান ভিতরে একটা বাইরে পড়ে। আমি জিজ্ঞেস করলাম কেন, বললো ভিতরে পড়লে বেশি নোংরা হয়। এই যে আমরা সুপারম্যান সুপার ওম্যান এসব বলছি, এগুলো সব তো বাইরে নাকি বিদেশি। এবং বিদেশি একজন বিখ্যাত লেখক শেক্সপিয়ারের বিখ্যাত উপন্যাস হেলমেট আমার মাথায়। হেলমেট না, ওটা হ্যামলেট। ও সরি, মাথায় যা আসে তাই বলে দিই। কিন্তু আপনাকে আয়রন ম্যান কম, হেলমেট বাহিনী বেশি লাগছে। সো একটু সাবধানে থাকবেন। অ্যাকচুয়ালি সর্বনাশ, এ তো কেবল খেয়াল করলাম, মানে আমি কেমন লজ্জায় লাল হয়েছি। আর ওইদিকে বলেছে না বাড়ি থেকে লাল টুকটুকে একটা। না আসলে খুব আফসোস হচ্ছে, কিভাবে ইন্ট্রোডিউস করব আমি। এখানে শাওনের স্ত্রী এসছিল না, তারেকের এসছিল, অনেকের এসছিল। অনেকে বলে যে রনি ভাই আপনার স্ত্রীকে তো কখনো দেখলাম না, কিছু মনে করবেন না। মাঝে মাঝে একটু হিংসা ধরাতে হয়, নিজে থেকেই নিজে একটা সারপ্রাইজ দিতে চাই। আমি ওকে একটু আনতে চাই। ও মাঝে ছিল না অনেক দিন, বাট খুব করে সবার দাবি আমি একটু ওকে আনতে চাই। ও ওখানে আছে, একটু লজ্জা পাচ্ছে, আমি একটু ওকে নিয়ে আসি, আমার স্ত্রীকে একটু দেখাতে চাই। এই যে আমার স্ত্রী। জি জি ভাই, আমি হচ্ছে লো বাজেটের আয়রন ম্যান। আমার এখানে লন্ড্রি করা হয়। আমার এই দোকানের নাম জীবনডাই ওয়াশ। সবাই আমাকে এই যে কাপড় চোপড় দিয়ে গেছে। অ্যাকচুয়ালি কিছুদিন ও আমার সাথে ছিল না, তখন আমি কিভাবে যে থেকেছি, এই তো কত কষ্টে দিন কাটলো। তখন আমি মনে মনে বলতাম, ও যখন ছিল না আমার ডলার কিছু ছিল না, না গো আমার ডলার কিছু ছিল না। তুমি চলে গেলে চেয়ে দেখলাম আমার ডলার কিছু ছিল না, না গো আমার ডলার কিছু ছিল না। এই যে ভালোবেসে আদর করে বুকে জড়িয়ে ধরলাম, তখন কি হলো? তখনই হলো স্ত্রীর মর্যাদা। আমিন ভাইয়ের ছবি। ওকে, একটু প্লাগটা দিই। কাজ তো করতে হবে নাকি? এর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
মানে অন্যকে সোজা করতে হলে নিজেকে একটু গরম হতে হয়। এখন আমি শবনম ফারিয়ার এই জামদানিটা আমি ইস্ত্রি করব। জামদানিতে পানি দিতে হয় না? আমাকে বোকা পেয়েছে, পানি নেই, ডাই ওয়াশ। ওকে, এটা হচ্ছে তুষার ভাইয়ের শার্ট। এই তুষার ভাইয়ের শার্ট যখন ইনি পরে বৃহস্পতিবারে গেলেন তখন একটু গ্লাস ছলকে যা পড়লো সেটা আমি ওয়াশ করে দিলাম, হয়ে গেল বাংলা ওয়াশ। ভাইয়ের বাংলার প্রতি প্রেম অসাধারণ। ওকে, এই ওকে যারা দাঁড়াও, এটা বলে দিই। কি করলাম? মানি লন্ডারিং। ওকে ওকে, দাঁড়াও, আরো আরো অনেক কিছু হবে, আরো অনেক কিছু হবে। আমিন ভাইকে কি দিলাম? গরম খবর, মার্সেল দিচ্ছে দুর্দান্ত অফার। মার্সেলের ফ্রি স্টিভি ওয়াশিং মেশিন কিনলে আপনি পেতে পারেন গাড়ি সহ লাখ লাখ টাকার পুরস্কার। এবং এই আয়রন ম্যান আরো অনেক খবর দেবে, কিন্তু তার আগে আপনাদের বলে রাখি যে সবাইকে ঠিকঠাক একবার ওয়াশ করতে পারবে তার জন্য মার্সেল দেবে নগদ 5 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ তাকে মার্সেল দেবে 3 লক্ষ টাকা। যে হবে থার্ড রানার আপ তাকে মার্সেল দেবে 2 লক্ষ টাকা। ওকে, এই যে শাড়ি, এটা সত্যি সত্যি কিন্তু শবনম ফারিয়ার শাড়ি, সত্যি সত্যি এটা শবনম ফারিয়ার শাড়ি। শবনম ফারিয়া, আপনাকে বলতে চাই, বাসায় আপনি নিজে কাপড় চোপড় ধৌত করেন? না, আমার ওয়াশিং মেশিন আছে, কাপড় ধুই না, বাট আমি কাপড় আয়রন করি নিজেরটা নিজে। আপনার কাপড় মানে এটা মার্সেল ওয়াশিং মেশিনে কাপড় ধন? হ্যাঁ, কাপড় ধোয়া হয় ওয়াশিং মেশিনে ধন, নাকি ওই যে ব্লেন্ডার, জুস ব্লেন্ডারেই ধোয়া হয়ে যায়? আমি এত ছোট কাপড় পরি, এত বড় সড় একটা মানুষ আমি। ও ঠিক আছে, বলে রাখি যে এখানকার কাপড় চোপড় সবকিছু আমাদের বিচারকদের, কিন্তু আমাদেরকে এত সুন্দর কাপড় দিয়ে যে সাজিয়েছে সে হচ্ছে 12 ক্লথিং। তাদের জন্য হাততালি হোক। এই যে আমার স্ত্রীকে নিয়ে এত কথা বলছি, আমার স্ত্রীর নাম কি? কি? মার্সেল। ওকে, বলে রাখি আজকের এপিসোড উইনারকে দেওয়া হবে মার্সেল ড্রাই আয়রন। সেই সাথে আরো আকর্ষণীয় পুরস্কার থাকছে, একটা জোরে হাততালি হোক। সেই আকর্ষণীয় পুরস্কারের মধ্যে আমাদের বিচারকদের বুক ভরা ভালোবাসা থাকবে। তাহলে আর কথা বাড়াবো না, আমার সঙ্গে রয়েছে রাবার ব্যান্ড, তাদের জন্য হাততালি। সেই সাথে মেন্টরদের জন্য হাততালি হোক। ওকে, আমার এই জীবন ডাই ওয়াশ এখন সরাতে হবে, কারণ প্রথম পারফর্মারকে ডেকে নেবার পালা। কিভাবে সরাবো? ম্যাজিক করব। এবার হবে শবনম ফারিয়ার একটি নাটক, হিংটিং শট। ওকে, এখানে রূপের জাদু আর এখানে আমার জাদু। ডেকে নিচ্ছি প্রথম পারফর্মার, যে আসবে রংপুর সদর থেকে আলো ছড়াতে। আলো আসবে, সুমাইয়া নূর আসবে। আসসালামু আলাইকুম জাগেশ, রাবার ব্যান্ড। আমার চা বানানোর হাত এতটাই ভালো যে আজকে যদি সম্রাট শাহজাহান বেঁচে থাকতো তাহলে আমার হাতটাই কেটে দিত। তো সেদিন আমাদের শাওন ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বিছানার পারফরমেন্স কেমন? উনি আমাকে বলল অনেক অনেক ভালো। আমি টানা 20 ঘন্টা। আমি বললাম টানা 20 ঘন্টা? উনি বলল শুয়ে থাকতে পারি। ফারিয়া হোসেন বাইরে থেকে আওয়াজ শুনতে পেলেন, তখন বলেন এই বাইরেও কে? কাজের বউয়া বলল আপা কেউ না, ভিখারি আইছিল, আরে তাড়াই দিছি। কি তোর সাহস তো কম না, তুই আমাকে না জিজ্ঞেস করে ভিখারিকে তাড়িয়ে দিয়েছিস, যা এখনই ডেকে আন। তো ভিখারিকে বুয়া ডাকতে গেল, ভিখারি তো খুশিতে আটখানা হয়ে ফিরে আসলো। তখন ফারিয়া আপু বলল শোন রে ভিখারি, আমি এই বাড়ির মালিক, খবরদার যদি এই বাড়ির আশেপাশে ভিক্ষা চাইতে দেখি যা শালা ভাগ এখান থেকে। তুষার ভাই তার বউকে মেসেজ পাঠিয়ে বলল তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছো, আমার জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছো, তুমি আমার জীবনে এক অ্যাঞ্জেল, আই লাভ ইউ। কিছুক্ষণ পর বইয়ের রিপ্লাই আসলো, 4 পেগ টানা হয়ে গেছে, বাড়ি চলে এসো, কিছু বলবো না। সেই আমি আম্মুকে বললাম, আম্মু আম্মু তুমি আমাকে ছেলেদের সাথে মিশতে দাও না কেন? আম্মু বলল আগে মা হ, তারপর বুঝবি।
আম্মু তুমি যদি আমাকে ছেলেদের সাথে মিশতেই না দাও আমি মা হব কি করে? গুড, এটা খুব ভালো, খুব ভালো। আমাদের মোস্তফা ভাই সেদিন কোর্টে গেছে ডিভোর্সের জন্য। হ্যাঁ, তো জাজ জিজ্ঞাসা করলো তোমার ডিভোর্স চাই কেন? তো মোস্তফা ভাই বলল আমার বউ আমাকে দিয়ে পেঁয়াজ কাটায়, রসুন ছোলায়, থালা বাসন মাজায়। তো জাজ সাহেব বললো তাতে অসুবিধা কোথায়? পেঁয়াজ কাটার আগে ফ্রিজে ডুবিয়ে রাখবে, তাহলে কাটার সময় চোখ দিয়ে পানি বের হবে না। রসুন ছেলার আগে আগুনে সেঁকে নেবে, তাহলে ছিলতে সুবিধা হবে। বাসন মাজার আগে পানিতে চুবিয়ে রাখবে। এ কথা শুনে মোস্তফা ভাই বলল থাক জজ সাহেব আমি মামলা তুলে নিলাম, আমি বুঝতে পেরেছি আমার থেকে আপনার অবস্থা আরও খারাপ। মেয়েদেরকে বলছি মেয়েদের বড়লোক হতে হলে অবশ্যই লম্বা চুল রাখতে হবে। কেন বলুন তো? কারণ শিল্পী গানেই বলে দিয়েছে বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গাঁদা ফুল। আমার তো দুর্দান্ত লেগেছে। বিচারকদের কতটুকু মন ভরলো শুরুতেই? শবনম ফারিয়া। সুমাইয়া তাড়াহুড়া ছিল? তাড়াহুড়া নাই তো, আরও স্লো বলতে হবে। খুব সুন্দর সুন্দর যোগ ছিল, কিন্তু তোমাকে এটাকে এনজয় করে আমাদের কাছে পাঠাতে হবে যাতে আমরাও এনজয় করতে পারি। রিল্যাক্স, আরও স্লো, আরও ঠান্ডা মাথায়, আরাম করে। ঠিক আছে? তুষার খান। সুন্দর ছিল পারফরমেন্স, কিন্তু নিজেকে আরেকটু ঠিক করে নাও। ওকে, আমিন খান। সুমাইয়া নূর, ওর পারফরমেন্সে অলওয়েজ একটা আলো থাকে, কিন্তু নূর ইন্ডিভিজুয়ালি জোকস মনে হচ্ছে। তো সো আমার মনে হয় এটা নিয়ে একটু কাজ করতে হবে তোমাকে এখন থেকে। ওকে, বেস্ট অফ লাক। সুমাইয়া নূর, তুমি তোমার নূর ছড়িয়ে গেছো এই মঞ্চে। আশা করি তোমার সঙ্গে সামনের রাউন্ডে দেখা হবে। প্লিজ নাচতে নাচতে। একটি মাত্র পারফরমেন্স হলো, আমি বলবো যে দুর্দান্ত হয়েছে। সুমাইয়া নূর আলো ছড়িয়েছে এই মঞ্চে। মানুষ যে কাপড়টা পরে শয় সেটা কিন্তু আমার কাছে ডলতে দেয়। আজ পর্যন্ত নতুন বর বউয়ের কোনো কাপড় আমার কাছে ডলতে দেয়নি। তার মানে কি? তার মানে এই সেই শেরওয়ানি আর বইয়ের কাপড় ওইটা সে পরে ঘুমায় না নাকি? এইসব আরো অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, কিন্তু তার আগে এবার আমাদের পরবর্তী পারফর্মারকে ডেকে নেবার পালা। কুমিল্লা লালমাই থেকে আসছে নূর মোহাম্মদ রনি। আসসালামু আলাইকুম জাজাজ। আসসালামু আলাইকুম রনি ভাই। হ্যাঁ ভাই, আমি ঢাকা আসলাম আজকে অনেক দিন হলো। তো ঢাকায় এসে রাস্তাঘাটে প্রচুর চলাফেরা করতেছি। চারদিকে ময়লা আবর্জনা, গাড়ি গোড়া, মশা মাছি। এই মশা মালটা না খুবই ডেঞ্জারাস। ভাগ্যিস মশা লিপস্টিক ইউজ করে না, না হয়তো আমি সমাজে মুখ দেখাইতে পারতাম না লজ্জায়। এই লজ্জার কথা বলতে গিয়ে একটা কথা মাথায় আসলো। সেদিন শব্দম আপু আমাকে ব্যাক স্টেজে ডাক দিছি। আপুর মনে আছে কিনা আমি জানি না, আমাদের কথা মনে থাকবে না, ঠিক আছে? আপু আমাকে ডেকে বলতেছে এই তোমার নাম কি? আপু আমার নাম রনি। বলতে তুমি একটু সাবধানে থাকো, তোমার চেহারার যে অবস্থা পুলিশ যে কোনো সময় এসে নেশা করবে, তুলে নিয়ে যাবে। তো ভাই, সবাই বলে বাড়ির সামনে যদি ফুল বাগান থাকে, ফুল থাকে, মানুষের ভিতরে একটা এনার্জি আসে, হ্যাঁ, একটা গ্লো বৃদ্ধি পায়। আমাদের আমিন ভাইকে দেখেন, কত সুন্দর পাঞ্জাবি কোটি পরে সে আমাদের মা চাচিদের ক্রাশ হয়ে এখনও বসে আছে। মানে কত সুন্দর একটা গ্লো কাজ করতেছে। আমি ওদিন চিন্তায় পড়ে গেলাম, আরে আমিন ভাই তো থাকে বাসার 3 তলায়, তাহলে ওনার মধ্যে এত গ্লো আসতেছে কী করে? ওরা খোঁজখবর নিয়ে দেখি আমিন ভাইয়ের বাসার সামনে একজন মহিলা থাকে যার স্বামী বিদেশ। রনি ভাই, হ্যাঁ, আপনি কি বিশ্বাস করেন যে ভালোবাসা অন্ধ? ভালোবাসা অন্ধ? হ্যাঁ, বিশ্বাস করি। ঠিকই, বিশ্বাস করার মতো ভালোবাসা অন্ধ, কারণ ভালোবাসা অন্ধকারেই হয়। তুষার ভাই, আমাদের আমিন ভাই দিন বসে বসে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতেছেন। পিছন থেকে ভাবি এসে বলতেছে কি এত খেলা দেখো, একটা ব্যাট বল নিয়ে 22 জনের সারাদিন দৌড়াদৌড়ি লাফালাফি, একই খেলা তো 5 দিনও চলে, একটা জিনিস বারবার দেখতে কি ভালো লাগে? তখন আমিন ভাই বলতেছে আজকে বিয়ে করলাম 26 বছর, একই বউ রোজ রোজ দেখা নিয়ে আমি কোনো অভিযোগ জানাইছি?
আপনি দেখবেন ভাই, আপনি ভালো থাকেন, খারাপ থাকেন, ধনী থাকেন, গরিব থাকেন, কিছু মানুষ আছে আপনাকে জ্ঞান দেওয়া শুরু করবে। মানে এটা তাদের ফ্যাসিনেশন যে জ্ঞান দিতেই হবে আমাকে। জ্ঞান শব্দের অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ জ্ঞান? আমি বলছি, আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে টাকা ধার চান, টাকা বাদ দিয়ে তারা যে যে জিনিসগুলো আপনাকে দিবে সেটাই জ্ঞান। আমিন ভাই, তুষার ভাই, আমি কিন্তু কাউকে জ্ঞান দিই না, কারণ এই জিনিসটা আমার পছন্দ না। আমি একটা ভাড়া বাসায় থাকি ঢাকা শহরে। তো আমার বাসার মালিক একদিন চা খেতে খেতে কথাবার্তায় বললাম যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, ভালো প্রফিট হবে। তো আলহামদুলিল্লাহ ভাইও ইনভেস্ট করলো, আমরা দুইজনে এখন খুবই সুখে শান্তিতে ভাড়া বাসায় থাকি। রনি ভাই একদিন লতা পাতা খেয়ে রাত 12টা বাজে ঘরে আসছে, এই দরজা হলো। তখনই ভাবি দেখে চেইতে মেতে, এই তোমার কারণে আমার জীবনটা শেষ, তোমার কারণে আমি তেজপাতা হয়ে গেছি, আমার জায়গায় অন্য কোনো মহিলা থাকলে তোমার লাথি মেরে বের করে দিত। রনি ভাই কয়, বলতে তো আমিও অনেক কথা চাই, কিন্তু গতবারে তলফেডের ঘুষির কথা মনে পড়লে আর কিছু মুখে আসে না। তো ভাই জ্ঞান নিয়ে তো অনেক কথা বললাম। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা অনেক জ্ঞান দেয়, মানে তাদের জ্ঞান আমাকে দেওয়াই লাগবে। আমি যদি খাই, মোটা হই, চিকনে, জ্ঞান দেওয়াই লাগবে। তো আমি তাদের একটা কথা বলতে চাই, দেখেন আপনারা আমাকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নাই। যদি পারেন স্বপ্ন মাফুর মতো এরকম একটা লাল গোলাপের সন্ধান দেন, বিয়ে করে সংসার করি। ধন্যবাদ। শুরুতেই আমিন খান। রনি, অনেক চেঞ্জ আসছে তোমার মধ্যে, যেটা বোঝা যাচ্ছে যে এখানে গ্রুমাররা যথেষ্ট কাজ করেছে তোমার, এবং তুমি সেটা 100% দেওয়ার চেষ্টা করেছো, এবং তুমি যে 100% দেওয়ার চেষ্টা করেছো এটাই সবচেয়ে প্লাস পয়েন্ট তোমার আর কি। বেস্ট অফ লাক, সুন্দর হয়েছে, অনেক মজা পেয়েছি। এর আগে নূর মোহাম্মদ রনি ব্রাজিলের ফুটবলার হিসেবে এসেছিল, আজকে যোগ শোনালো শবনম ফারিয়া। রনি, তুমি কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভালো পারফর্মার, মানে স্টেজে যেভাবে পারফর্ম করতে হয় সেটা তুমি খুব ভালো করতে পারো। কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় তোমার পারফরমেন্স দেখলে যে তুমি জানো যে তুমি ভালো পারফর্ম করো, সো একটা ওভার কনফিডেন্স কাজ করে, ওইটাকে একটু সরিয়ে দাও। কারণ এটা তো কম্পিটিশন, এখানে আসলে তোমাকে প্রত্যেকটা সেকেন্ডে তোমাকে কনসিয়াস থাকতে হবে যে কে তোমার থেকে ভালো করে ফেললো। আর এবার খুব খুব ভালো কিছু পারফর্মার আছে যারা আসলে মানে অলরেডি ফাইনালে পারফর্ম করার লেভেলে প্রথম থেকেই পারফর্ম করছে। সো আরও সিরিয়াস হতে হবে। ভালো ছিল আজকেরটা, অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল, কিন্তু আমার কাছে মনে হয় ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল যেটাতে তুমি আরও ভালো করতে পারবা। সো আর একটু সিরিয়াস হও, আমি এটা বলবো, কিন্তু পারফরমেন্স ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল, ক্লিন ছিল, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে তোমার এনার্জি লেভেলটা আরেকটু লাগবে, আরেকটু ঠিক করো, তাহলে আরও ভালো হবে। ভালো ছিল। শুভকামনা থাকলো, পরবর্তীতে নিশ্চয়ই এই সমস্যাগুলো ওভারকাম করে আরও ভালো হবে। একটা জোরে হাত তালি প্লিজ। ওকে, আমার কেন জানি মনে হচ্ছে যে সমস্যা কোথাও একটা আছে, হোক পারফর্মারের, হোক টিমের কারো, কিংবা নাকি এখানে ঠিকমতো এখানে যেটা আমরা ফিল নিয়ে বলছি, ফান করে যেটা বলছি, সেটা এখান থেকে এই পর্যন্ত ঠিকমতো পৌঁছাচ্ছে না। কারো কোনো রকম সমস্যা থাকলে সেই সমাধান আমরা করতে পারি, কারণ আমাদের একজন বিশেষজ্ঞ রয়েছে, সে লেভেলে 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 লেভেলের ডাক্তার, সবাই চেনে থাকে, তার নাম এক নামে সবাই চেনে, শুধু নাম না, তার 14 গোষ্ঠী সম্পর্কে জানে, যেমন জানে আপনি সিঙ্গেল। সেই ইনফরমেশনটা কি? যাকে সবাই চিনে, যার নাম জাহিদ, বাবার নাম শাহাবুদ্দিন, আর মায়ের নাম মরিয়ম। আসবে এবার সেই জাহিদুল ইসলাম। ও ডাক্তার, তুমি কত শত পাস করে এসেছো বিলেত ঘুরে মানুষের বলতে, ও ডাক্তার, ও ডাক্তার। বেশি খারাপ? হ্যাঁ, লাইফ সাপোর্টে রাখো। হ্যাঁ রাখো, আসতেছে আসতে, ছোট্ট একটা কাজ আছে। আসসালামু আলাইকুম মেন্টরস, রাবার ব্যান্ড। ক্যান্সার থেকে বেঁচে গেলেও আমার কাছে নাই ছাড়। হ্যাঁ, ক্যান্সার থেকে বেঁচে গেলেও আমার কাছে নাই ছাড়, কারণ আমি একজন অরিজিনাল ভুয়া ডাক্তার।
আমিন ভাই অনেকে প্রশ্ন ফাঁস করে ডাক্তার হয়েছে, অনেকে নকল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করে, আমি ওই রকম না। আমার সার্টিফিকেট আসল, কিন্তু এটা আরেকজনের। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ। আপনারা সবাই ভালো আছেন? জি। খারাপ থাকলে আমার কিছু করার ছিল না, কারণ আমি ভুয়া। আমি ছোটবেলায় বুঝছি আমি ডাক্তার হব। আমার নানুর একবার শ্বাসকষ্ট হয়েছিল, নানুর কষ্ট দেখে আমি নানুকে একটা ওষুধ খাওয়াই দিছি, তারপর নানুর শ্বাসকষ্ট চলে গেছে, নানুও চলে গেছে। অনেকে বলে ডাকাত আর ডাক্তারের মধ্যে একটা মিল আছে, দুজনেই অপারেশনে ছুরি চালায়, কিন্তু আমি বলি পার্থক্য আছে। কারণ ডাকাত পার্টির কাছে যাওয়া লাগে, আর ডাক্তারের কাছে পার্টি নিজেই ধরা দেয়। একদিন আমার ইমার্জেন্সিতে একটা ছেলে আসছে, ইয়াং ছেলে, দেখেই বোঝা যায় বড় লোক। অবস্থা খুব খারাপ, আমি ইনজেকশন মেরে দিছি, 5 মিনিট পর ছেলেটা মারা গেছে। ওই দিন আমি 2টা জিনিস বুঝছি, কি 1 মৃত্যু যে কোনো সময় হতে পারে, 2 আমি ভুল ইনজেকশন দিছি। আমার আইসিইউতে একটা রুগী মারা গেছে। আচ্ছা, আমি নার্সে বললাম আর আধা ঘন্টা রাখো। নার্স কয় স্যার ও তো মারাই গেছে, এতদিনে তুমি আমার সাথে থাইকে শিখলে, আরো আধা ঘন্টা রাখো, তারপর বিলটা রাউন্ড ফিগার হবে। আমি অন্য 8-10টা নর্মাল ডাক্তার না, আমি প্র্যাকটিক্যালি শিখছি, অনেক এক্সপিরিয়েন্স আমার। আমার হাতে প্রায় 200 রুগী মারা গেছে। হ্যালো, নাই, সরি, 201। আমি ডাক্তার যেমন, আমার রুগীগুলোও তেমন। একদিন এক মহিলা এসে বলতেছে, ডাক্তার আমি না সিগারেট খেলে আমার শরীর গরম হয়ে যায়, মন চায় জামা কাপড় সব খুলে ফেলি। আমি বললাম তাই নাকি, একটা খেয়ে দেখান তো। একদিন আমাদের রনি ভাই আমার কাছে আসছে। আচ্ছা বলে, জাহিদ আমি না প্রস্রাব করার সময় অনেক জ্বালা পড়া হয়। আমি বললাম বেশি করে পানি খান, 8-10 গ্লাস পানি খান। খাচ্ছি, তারপর অনেক জ্বলতেছে। আমি বললাম আপনি প্রস্রাব করার সময় আশেপাশে মানুষেরটা দেখেন? কয় হ্যাঁ দেখি। তাহলে হিংসা জ্বলতেছে। আমিন ভাই ছিল আমার কাছে, আচ্ছা বলতেছে জাহিদ আমি না রাতের বেলায় 2 মিনিটের বেশি কিছু করতে পারি না, প্লিজ কিছু একটা করো। আমিন ভাইয়ের জিজ্ঞান আমি ওষুধ দিছি, আমিন ভাই এখন রাতে 10 ঘন্টা করে ঘুমায়। ফারিয়া আপু আসছিল, আচ্ছা বলতেছে জাহিদ আমি না জন্মদিনের কেক খাইছি, তারপর থেকে গলা জ্বলতেছে। পরীক্ষা করে দেখি উনি মোমবাতি সহ কেক খাইছে। তুষার ভাইয়ের অবস্থা তো আরো খারাপ, পরীক্ষা করে দেখি লিভার নষ্ট হয়ে গেছে। বললাম অপারেশন করা লাগবে 10 লাখ টাকা, কিছু কম রাখো। আমি সম্ভব না, কিচ্ছু কম রাখো। আমি নো চান্স, সম্ভবই না। অপারেশন করে তাইলো, আচ্ছা বলে জাহিদ অ্যাটলিস্ট অ্যানেস্থেসিয়ার টাকাটা কম রাখো। কেন? অ্যানেস্থেসিয়া আমার সাথে আছে, এটা বলে 2 প্যাক মেরে শুয়ে গেছে। খুব ভালো। গ্রামে আমার অনেক সুনাম। আচ্ছা, আমার রফিক চাচা আমার কল দিছে, কয় জাহিদ আমার ছাগলের ফিটে ফোঁড়া উঠছে। আমি এমন ওষুধ দিছি ছাগলের ফিটের ফোঁড়া এত বড় হয়েছে, রফিক চাচা ছাগলরে উঠ বলে বিক্রি করে দিছে। তবে আমি সবচেয়ে ভালো মহিলা রোগে। আমি যে কোনো প্রেগনেন্ট মহিলাকে দেখলে বুঝে যাই সিজার করতে হবে। আমার কাছে সিজার ছাড়া কোনো অপশন নাই। নর্মাল ডেলিভারি আমি করি না, আমি দেখলে বুঝে যাই সিজার করতে হবে। কিছু কিছু সময় মনে হয় শুধু ওয়াইফ না হাজবেন্ডও সিজার করে দিই, কারণ ওরা বেশি অস্থির। মনে হচ্ছে ওয়াইফ থেকে হাজবেন্ডের লেবার পেইন বেশি। একবার একটা কাপল আসতেছে, আমি দূর থেকে দেখেই বুঝছি সিজার করতে হবে। নার্সকে বললাম অ্যানেস্থেসিয়া দিয়া ওটিতে নিয়ে যাও। হাজবেন্ডও বললাম টেনশন করি না, দেখতেছি। সিজার করলাম, দেখি বাচ্চা নাই। কই মিয়া বাচ্চা তো নাই। আরে ও তো প্রেগনেন্ট, ওর গ্যাস হয়েছিল। আমার কাছে নর্মাল ডেলিভারি নাই, অনলি সিজার। একদিন একটা বাচ্চা নর্মাল হয়ে যাচ্ছিল, আমি ওর পুশ করে ভিতরে ঢুকাই দিয়েছি, তারপর সিজার করছি। আচ্ছা অনেক সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, কারণ একটা সিজার আছে। এই 3 জন দাঁড়িয়েছে, চেম্বারে কার আগে কে যাবে, কারণ এবং আপনার সিজারি করতে হবে, কারণ 3 জনেরই পেট ব্যথা হাসতে হাসতে। ওকে,
রনি হ্যাঁ ওষুধ দাও পেট ব্যথা। দুর্দান্ত দুর্দান্ত। সিম্পলি এর চেয়ে বেশি কিছু আর বলা নাই। মানে এই টোটাল এপিসোডে যতদিন পারফরমেন্স দেখেছি, আজকে আমি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছি পারফরমেন্স দেখে। মানে সত্যি অসাধারণ ছিল, এবং নেক্সটগুলো এর চেয়ে অনেক বেটার হতে হবে। কিন্তু এবার একটা মিনিট, কি 202 আরেক উইকেট পড়ে গেছে। আমির ভাই বেস্ট এটা। থ্যাংক ইউ। আর বেশি কিছু বলবো না, পরে তুষার বলবো, আমিন সব বলে দিয়েছি। শবনম লাল্লা la 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 la। ভাই একটু বলেন কিরকম কিরকম হার্টবিটটা বাড়ছিল একটু বলেন। আমার হার্ট ফেল করছে। হৃদয় খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। তুমি তো জেনুইনলি একটা ভালো পারফর্মার, বাট আজকেরটা এক্সেপশনালি ভালো ছিল। সো গুড। শবনম ফারিয়ার আরও ভালো লাগার কথা, কারণ চাঁদপুর শহরাস্ত্রীর ছেলে। তারপরে হচ্ছে আমার বাবা ডক্টর ছিল, তো আমি কানেক্ট করতে পারছিলাম। মানে আমি নর্মালি যেখানে কোনো যোগ দেখে ডাক্তার বিষয় আমি বাবাকে গিয়ে বলতাম, জানো এটা, সো এই জন্য আমার আরও বেশি মজা লাগছিল। আমি বলে রাখি, আপনি তো এরকম, আপনার চেয়ে ওনার বাবা অনেক বড় ডাক্তার ছিলেন। আপনার 202, ওনার 603। না, ওই যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, তোমার কাছে যাওয়া যাবে না কিন্তু, কারণ তুমি সিজার করে দিবে। টু গুড, ওইটা ভালো ছিল। নর্মাল ডেলিভারি অসাধারণ, টু গুড। গতটা যেরকম ছিল ওইটা তো আমি বহু জায়গায় বলছি, তোমার ওই যে বাবার নাম মার নাম সবাই জানে তোমাদের এখনো। মানে ইটস লাইক ম্যারাডোনা, মেসি, ওদের মতন পারফরমেন্স ছিল গতটা। এটা অসাধারণ পারফরমেন্স ছিল, খুব ভালো ছিল। আমি শুধু এটা বলতে চাই যে কিভাবে ডেলিভারি দিতে হয়, এত সুন্দর পারফরমেন্স দেখে, মানে কন্টেন্ট শুনে আমার কিন্তু জুলিয়াস সিজারের কথা মনে হয়েছে। হ্যাঁ, বলছে সিজার নিয়ে, কিন্তু ডেলিভারিটা নর্মাল। স্যালুট, অসাধারণ অসাধারণ। এবং সেই সাথে যারা আমরা এখানে আরও যারা আছি তাদেরকে বলা যে যোগ কয়টা হলো, হাসির লাইন কয়টা হলো। আমরা 8-10টা যোগ নিয়ে ঢুকে পড়ছি, কিন্তু এটা আমার মনে হয় গুণে শেষ করতে পারবো না যে কতগুলো পাঁচ লাইন ছিল, এবং কোনোটায় আমাদের দাঁত বের করে হো হো করে হাসতে কোনোটায় কমতি ছিল না, আমাদের হার্ট থেকে হাসি এসছে। সো হার্ট স্পেশালিস্টের জন্য জোরে একটা হাততালি। অবভিয়াসলি আপনি হার্টের ডাক্তার, অনেক বড় ডাক্তার। এই ডাক্তারি করতে থাকুন, আশেপাশের মানুষকে ভালো রাখার জন্য আপনাকে দরকার। অনেক বড় ধন্যবাদ। আমি যদি ভুল না করি, এই ডাক্তার সম্ভবত 2015-র ব্যাচ। 15-র ব্যাচ থেকে আমরা একটু কানেক্ট করতে পারি। আমি জানি না এখানে 15-র ব্যাচ যারা, তারা কিন্তু কোনো বলবে না। ওকে, দুর্দান্ত। আজকে বলবো যে আস্তে পারফরমেন্সটা এভাবে উঠছে, জানি না যে এর পরেরটুকু কি হতে চলেছে। মানে এই যে ডাকলাম না জাহিদ ভাই, বাবার নাম শাহাবুদ্দিন, মায়ের নাম মরিয়ম, রেশ কিন্তু থেকে যায়। বিরতির আগে পরে পর্যন্ত রেশ আছে, বিরতির মধ্যে আমরা কথা বলছি, সেই নর্মাল ডেলিভারি পুশব্যাক রেশ কিন্তু থাকে। এবং এই রেশ যে থাকে, এর সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে, যতবার আমি বলি হাসো সিজন 7, একজন ব্রাজিলের ফ্যান হয়ে যতবার 7 বলি না, মানে বুকের মধ্যে এরকম করে লাগে, জীবনটা মনে হয় বের হয়ে যায়। যাই হোক, জীবন ডাইওয়াশে আয়রন ম্যান, আবু হেনা রনি এখনো আছে। এই যে শীত চলে গেল, আমরা কি করি, ওই এগুলো কম্বল টম্বল আমরা কোথায় রাখবো? আমি বুদ্ধি করি যে শীত চলে গেল, এই কম্বল কিন্তু রাখার জায়গা থাকে না। আমি বুদ্ধি করে এই বিভিন্ন যে ডাই ওয়াশগুলো আছে, ওখানে আমি এগুলো ওয়াশ করতে দিই, তারপর আবার পরের শীতের আগে ওখান থেকে আমি নিয়ে আসি। সবার কিন্তু সমস্যা হয়, কিন্তু গতবারে আমার ঝামেলা হয়েছে যে আমি ওয়াশ করতে দিয়ে এসছি, পরে গিয়েছি আনতে শীতের আগে, যা দেখি যে দোকানটা আনস্পা রান্নায়। রেশ থাকতে থাকতে এবার যে আসবে সে
সাইজ এরকম, বয়সটাও এইরকম, কিন্তু দুর্দান্ত সে, অনেককে পিছনে ফেলে এই পর্যন্ত এসছে, আরো দূর আগাবে আমি জানি। আসে বরগুনা থেকে মোহাম্মদ মহিবুল্লাহ। আসসালামু আলাইকুম জাজেস। হ্যাঁ, রনি চাচ্চু। ইয়েস। রাবার ভাই। আচ্ছা ফারি ম্যাডাম, বলেন তো 4 বাচ্চার মাকে কি বলে? কি বলে? হালিমা। সেদিনকে আমি স্যার এসে আমাকে বলে, মহিবুল্লাহ তুমি যদি আমাকে 10 টাকা দাও তাহলে আমি একটা জাদু দেখাবো, এই ব্যাগের ভিতর ইলিগেলি ফু দিয়ে একটা মুরগি বের করবো। আমি বলি 10 টাকা? আমি 50 টাকা দেবো, মুরগিটা কিন্তু আমার। আচ্ছা রানি চাচ্চু, বলো তো পরীক্ষা হলে না পড়ে যাওয়ার সুবিধা কি? প্রশ্ন কঠিন হলো বোঝা যায় না। তুষার স্যার, শুধু অ্যালার্জি হলেই চুলকায় না, আপনি ভালো আছেন এ দেখে অনেকের চুলকায়। আমিন স্যার, পড়াশোনা একটা নেশার মতো। হ্যাঁ, পড়াশোনা একটা নেশার মতো। আমি ভজগরের ছেলে, ওইসব নেশা টেশা করি না। রনি চাচ্চু, হ্যাঁ, আমাদের জাহাঙ্গীর চাচ্চু অনেক কিপটা। হ্যাঁ, সে অনেক চিন্তায় আছে, কারণ জীবনটা নাকি 2 দিনের, সে তো 7 দিনে এমবি কিনে ফেলাইছে। ফারি ম্যাডাম, আমি ক্লাস 2 এর এক ছাত্রীকে প্রাইভেট পড়াচ্ছিলাম, তাকে বলতে বললাম বলো তো 21, সে বলে 21। স্যার স্যার, ইদানিং আমি ভাত বাদ দিয়ে নুডলস খাচ্ছি। কেন? বলেন তো কেন? উচিত কথার ভাত নেই। আমিন স্যার, হঠাৎ করে যদি আমাকে অনলাইনে না দেখেন তাহলে বুঝে নেবেন আমার আম্মু আমার থাবড়াইয়ে মোবাইল লইয়া গেছে। আমি বললাম না যে এইটুকু হতে পারে, কিন্তু অনেককে অনেক দূর পেছনে ফেলে ওইখানে এসছে। বরগুনা অনেক দূর না, রাজত্ব করতে এসছে বরগুনার ছেলে। শুরুতে কে বলবে? আমিন খান। মানে মনে চাচ্ছে যেন ওরে কোলে নিয়ে নাচি, সত্যি কথা। মানে ওর বয়স, ওর হাইট সব কিছু মিলে এত সুন্দর পারফরমেন্স দিয়েছে, এবং প্রত্যেকটা পারফরমেন্স নিজে এনজয় করেছে এবং এত ইনোসেন্সিভাবে বলেছে। আর রনি চাচ্চু, আরেকবার বলো তো, রনি চাচ্চু, চাচ্চু বানায় ছেড়ে দেবে। বল, ওই যে ফাড়ি আন্টি বল। রাবার আছে, নাম্বার আছে। ও খেলা দেখাবে, খেলা দেখাবে। জোস। ফারি একবার বলো তো রনি চাচ্চু কেমন লাগে? বেস্ট অফ লাক মহিবুল্লাহ। আমার মহিবুল্লাহকে জাজ করতে ইচ্ছা করে না। ও যখন হেঁটে হেঁটে আসে স্টেজ, আমি তখনই খুশি হয়ে যাই যে এটুকু একটা কি বলবো, এটা কিউটের ডিব্বা। হ্যাঁ একদমই, খুব ভালো ছিল মহিবুল্লাহ। কিন্তু কম্পিটিশন তো এখন তো আসলে মানে এখানে তো আসলে সবাইকে তুমি ছোট দেখে তোমাকে আলাদা কনসিডার করা হবে না, তো আরো ভালো করতে হবে। ভালো ছিল কিন্তু আরো অনেক ভালো করতে হবে। একটা জিনিস আমি বলি, যারা অডিয়েন্স যারা দেখছেন, ও ছোট বলে কিন্তু ওকে আমরা একদমই কনসিডার করছি না। ওর পারফরমেন্সের জোরে এই পর্যন্ত এসছে, এবং যদি সে সামনে যায়, যদি যায়, জানি না যেতে পারবে কিনা, তাও গেলে ওর পারফরমেন্সের জোরে যাবে, কোনো কনসিডারেশন নেই এখানে। আমি একটা কারণে আগেই আমি বলছি, স্বপ্নপাড়ি যেভাবে বললো আমার মনে হয় ওনার ইচ্ছে করছিল যে একটু চটকে দেবে। একটু দেখ, একটু চটকে দেখ, যাও 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 যাও।
ফেভারটা নিলাম। তুষার খান, কি ম্যাচিউরড পারফরমেন্স, মানে বাচ্চা একটা ছেলে কিন্তু একদম বড়দের মতন পারফরমেন্স, নিজেকে তৈরি করে নিয়েছে কি সুন্দর, এবং কোনোটাই মনে হয় না যে মুখস্থ করে আসছে ও বলছে, একদম তৈরি হয়ে পারফরমেন্স করা অসাধারণ ছিল, খুব ভালো ছিল মাহিবুল্লাহ, খুব ভালো লাগছে। ওকে, আমার খুবই ভালো লাগলো। আমি যেভাবে ওকে ডেকেছি অন্য দিনের মতো না, কেউ খেয়াল করেছেন কিনা যে অনেক দূর যাবে, আমি কিন্তু বলেছি যে অনেক দূর যাবে। কেন বলেছি, একটু খালি জাস্ট যেহেতু একজন চটকে দিয়েছে, একটু হ্যান্ডশেক করে আসো আমিন খানের সাথে একবার, আর তুষার খানের সাথে একটু হ্যান্ডশেক করে আসো। ওকে, কেন এটা করলাম, আমি যে বারবার বলছিলাম যে অনেক দূর যাবে, ও আসলে অনেক দূরই যাবে। এই যে বললে না কেন অনলাইনে না দেখলে, যে মা মোবাইলটা কেড়ে নিয়েছে। হ্যাঁ, মা মোবাইলটা কেড়ে নিয়েছে। মা মোবাইল কেড়ে নেয়নি, তোমার মা মোবাইলে একটা ফোন দিয়েছে। ফোনটা এই কারণে দিয়েছে যে এই যে বলছিলাম অনেক দূর যাবে, আপনারা বলছেন যদি থাকে পরের রাউন্ডে যাবে, কিন্তু আমি বলছি যে ফোনটা এমন একটা ফোন এসছে, অনলাইনে না দেখলে বুঝবেন ফোন নিয়ে গেছে, কিন্তু ওকে যদি এই হাসর এপিসোডে না দেখেন তাহলে বুঝবেন যে ওর মা বাসা থেকে ফোন দিয়েছে, এবং ফোন দিয়ে বলেছে যে ওর মা অ্যাকচুয়ালি অসুস্থ, এবং বলেছে যে ও আসতে পারবে না, যেহেতু যেতে পারবে না, মানে এইটা ছেড়ে তো কম্পিটিশনে তো ও এক রাউন্ড যদি পারফরমেন্স না করে তাহলে তো ও পরের রাউন্ডে যাবে না, আপনারা কি কনসিডার করবেন? তা তো না। সো তোমার বাসা থেকে ফোন দিয়েছিল আমাদের এনটিভি কর্তৃপক্ষের কাছে, পারফরমেন্সের রেজাল্ট যাই হোক তোমার মার কাছে তোমাকে যেতে হবে। সবাই তোমাকে কিন্তু আদর দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না আপনাদের ফলাফল, ইয়েস, আমি আজকে এইভাবেই ডাকলাম এই জন্য যে একটু যদি শেষবারের মতো কিছু বলো। বলার মতো কিছুই নেই, এখানে এসে যতটা শিখছি আমাদের মেন্টরদের কাছ থেকে, কিভাবে আমাকে তৈরি করতে হবে, কীভাবে উপস্থাপনা করতে হবে, এবং কোনটা আমার জন্য অ্যাডজাস্ট, এবং আরও বিভিন্ন জিনিস শিখছি, কীভাবে মানুষের সাথে মিলসা থাকতে হবে। অন্যরা বাদ পড়লে তোমার খারাপ লাগছিল, আজকে মেন্টরদের ছেড়ে চলে যেতে হবে, কেমন লাগছে? তুমি, তোমার চাচা এসছে, তুমি জানো কেন এসছে? ওর চাচা এসছে, ও জানে না, ওকে বলা হয়নি, কারণ যদি পারফরমেন্সটা খারাপ হয়, অ্যাকচুয়ালি ওকে নিয়ে যেতে এসছে। তুমি যদি দর্শকদের কিছু বলো। কিছু বলবে না? আবার হয়তো কোনো একদিন তোমার সঙ্গে দেখা হবে, তাহলে কি ভালো থেকো। শাওন কি ওকে নিয়ে যাবে? আচ্ছা হ্যাঁ, তাহলে ও চাচা কি এখানে আসো। আচ্ছা, তোমার কি ইচ্ছা ছিল মানে বলো তো একটু? অনেক দূর যাওয়ার। হ্যাঁ, ফাইনাল পর্যন্ত যাওয়ার। ফাইনাল পর্যন্ত যাবে তোমার ইচ্ছা ছিল, কিন্তু তাহলে কি করা যায়, মানে এই যে বাসায় তুমি কি, চলো মা চেঞ্জ করে ফেলো। না না না, দেখি কি 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 চাও, কি চাও? যেহেতু আমার ফোন দিছে আমি যাব। হ্যাঁ, যেহেতু বাসা থেকে বলছে আমি যাব। তুমি একটু দোটানায় আছো নাকি? না, বলো, সত্যি বলো। হ্যাঁ, আমি যদি অসুস্থ হয়ে থাকে আমি যাব। আসলে ইমোশনাল হয়ে গেছে, এক কাজ করি, তুমি হয়তো যদি এটা ছেড়ে চলে যাওয়া তোমার জন্য যদি কঠিন হয়, যেহেতু এখানে ডাক্তার আছে, এক কাজ করি, ওনার চাচাকে একটু পাঠাও তো, দেখি তো ওনার সবাই আসে, যারা নীতি এসছে সবাইকে একটু আসতে বলো তো, আসতে বলো। আসে কোথায় আছে? আসে, হ্যাঁ, তুমি সবাইকে বলো যে তুমি বিদায় নিচ্ছ, বলো। হ্যাঁ হ্যাঁ, সবাই দেখো, আসেন সামনে, আসেন, আগে আসেন।
সো নটি ম্যান, এটা একটা কাজ করলা। প্লিজ সামনে ছি। প্লিজ পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান। এই, আমরাও জানলাম না এটা কোনো কথা। অ্যাকচুয়ালি ও মিস করছিল, গ্রুমিংয়ে আছে, ও একটু দোটানায় যে ও বাসায় একটু মার সাথে কথা বলছে, কিন্তু ও বাসায় যাবে না কি করবে, একটু দোটানায় ওর পারফরমেন্সটা আরও ঝলক দেওয়ার কথা। তো সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত যেহেতু মহিবুল্লাহ যেতে পারছে না। থ্যাংক ইউ এনটিভিকে এবং থ্যাংক ইউ মোস্তফা ভাই এবং জাহাঙ্গীর ভাই, আমাদের দুজন ডিরেক্টরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন একটি সিচুয়েশনের জন্য। বাপরে, ছোটটা তো আরো দিচ্ছি। এই ওকে মা, কেমন আছে জিজ্ঞেস করো। ওকে, এটা তোমার বোন? এটা বোন, তোমার বোন? হ্যাঁ। এটা কে? হ্যাঁ, এটা কে? এটা আমার বোন। ও আচ্ছা, একটু পরিচয় করিয়ে দাও। মহিবুল্লাহ, অ্যাকচুয়ালি মহিবুল্লাহর পারফরমেন্স যতটা ভালো হওয়ার কথা, একটু বাবা মাকে সে মিস করছিল। এটা গ্রুমারদের একটু মাঝে মাঝে বলছিল, এনটিভি কর্তৃপক্ষকে বলছিল। এখন সে চলে যাবে না কি করবে, শেষ পর্যন্ত তার বাবা মাকে আমাদের ডিরেক্টর মোস্তফা ভাই উনি যোগাযোগ করেন এবং তারা বলেন যে আপনারা আসুন, কারণ মহিবুল্লাহ আমাদের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার, ভালো পারফর্মারদের মধ্যে একজন। এবং শুধু তাই নয়, মানে আমরা যদি বড়দের হিসেবেও জাজ করি, অনেক ছোটরা, প্রত্যেকের বাড়ির ছোটরা তাদের একজন প্রতিনিধি এখানে পেয়েছে। সো মহিবুল্লাহর জন্য জোরে একটা হাততালি হবে। মহিবুল্লাহ একটু পরিচয় করিয়ে দাও, একটু কে? আমার আব্বু, হ্যাঁ, আমার আদরের ছোট ভাই, আমার আদরের ছোট বোন, হ্যাঁ, আমার আম্মু। ওকে, আচ্ছা ওকে, অনেক কান্ডাকাটি হয়েছে। মহিবুল্লাহ, তুমি যে গ্রুমারদের কাছে এসে এসে বলতে যে আমার বাপ আমার কি মাইটটা দেয়, এখানেই ভালো আছে, তুমি বলো যে তোমার মা তোমার ফোন কেড়ে নেয় আর বারবার বলে ফোনের মধ্যেই ঢুকে থাক, বলো এগুলো, বলো কি বলে, বলো, ও সব বলেছে, বলো। ওকে, আপনারা যে এই ছেলেটাকে মারধর করেন, ও অ্যাকচুয়ালি এখানে জোকস পারফর্ম করার জন্য না, ও মায়ের ভয়ে এখানে টিকে থাকতে চায়। সত্যি মারধর করেন কিনা? আসলে এটা ঠিক, হ্যাঁ, সে নিজে নিজে এখানে আসছে। জি, আমাদের এখানে যে সে এভাবে এত দূর আগাই আসবে সেটা আমি চিন্তা করতে পারি নাই। আমি যখন ওকে 22 তারিখ ঢাকাতে রেখে যাই, মানে নিয়ে আসি, পরে আমি চিন্তা করছি যে 25 তারিখ পর্যন্ত আমি ঢাকাতে থেকে যাই, যদি নাকি ও আউট হয়ে যায় তাহলে আমি নিয়ে যেতে পারবো। কিন্তু পরবর্তীতে যে আবারও এখানে আসতে হবে এই চিন্তাটা আমার ছিল না। আচ্ছা, ওকে। আর ডিরেক্টর এটাও বলেছে যে প্রথমে নাকি আপনি রাজি হচ্ছিলেন না যে আসবেন, ওখান থেকে আসবেন এত দূরের জার্নি, পরে বলা হলো যে এখানে কিন্তু জাজ হিসেবে শবনম ফাড়ি আছে, তারপর নাকি রাজি হলেন। না না, এটা এমনি বললাম, আপনি সিরিয়াসলি নিয়েন না এটা। না না না, সরি, এমনি বলছি, এটা আমি এমনি বলছি। আবার এটাও এমনি বলছি যে আপনি বলেছেন ওকে নায়ক আমিন খান আছে, যাই ঘুরে আসি। ওকে, কেমন লাগছে এখানে এসে একটু বলেন। জি, আমার ভালো লাগছে। ওকে, আপনার ছেলে পড়াশোনায় কেমন সেটা একটু বলেন। ও পড়াশোনায় মোটামুটি। আচ্ছা, ওকে, একটু জানতে চাই যে আপনাদের এই এত বড় ছেলে অ্যাকচুয়ালি কেমন, ও মোটামুটি কেমন, ওর কেমন কোয়ালিটি? ভালো, মানে মানুষের সাথে খুব দ্রুত মিশতে পারে। মানে আপনার এই 3টে বাচ্চা আছে, ও কেমন মোটামুটি? মানে খুব দায়িত্বশীল, হ্যাঁ, খুব ভালো। সবসময় স্কুলে বা যে কোনো জায়গায় ওকে কোনো দায়িত্ব দেওয়া হলে সেটা সে মানে আমাদের কথা ওভারটেক করে সেই দায়িত্বটা সে পালন করে, এবং দেখছি আমি খুব সিরিয়াসলি সেগুলো সে পালন করে, এই প্রতিভাটা তার ভিতরে আছে। ওকে, একটা জোরে হাততালি। তবে আমার অবজারভেশন বলছে এটা কোয়ালিটি অত ভালোও না, কারণ অত ভালো হলে পরবর্তী স্টেপে আসতো না। নেক্সট ভালো হবে, নেক্সট ভালো। ওকে, হ্যাঁ, যখনই মহিবুল্লাহকে দেখি, ও যখন থাকে, ও সবসময় দাঁড়াবে, সালাম দিবে, এবং যতবার আসবো ততবারই। এবং এইটা তো আসলে ও তো অনেক ছোট, এটা তো ওর ক্রেডিট না, এটা ওর বাবা মার ক্রেডিট। আপনারা খুবই লক্ষ্মী একটা ভদ্র ছেলে মানে বড় করছেন। হি ইজ আ ওয়ান্ডারফুল চাইল্ড, মাশাআল্লাহ।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক দূর থেকে কষ্ট করে এসছেন এবং আপনাদের সন্তান আমাদের এই অনুষ্ঠানের উজ্জ্বলতা বাড়িয়েছে। একটা জোরে হাততালি, থ্যাংক ইউ। সেই সাথে আপনারা এসেছেন, আপনারাও আমাদের মুখ উজ্জ্বল করেছেন এবং আমি একটু দেখাতে চাই যে প্রত্যেকটা ফ্যামিলির সাপোর্ট আছে বলেই তাদের সন্তানরা আমাদের অনুষ্ঠানে পারফর্ম করছে এবং তারা ফিরে গিয়ে তারা কিন্তু যথেষ্ট তাদের ক্যারিয়ারকে ডেভেলপ করে। আপনি গভর্নমেন্ট জব করেন, এই যে আমাদের মেন্টর ওই যে মাঝখানে যে পরশ, সে কিন্তু একজন গভর্নমেন্ট জব করে, একজন বড় মাপের অফিসার। সো কমেডি করলে যে কেউ নষ্ট হয়ে যাবে, পড়াশোনার ক্ষতি হবে সেটা না। সো আপনি দোয়া করবেন আপনার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, আমরাও দোয়া করি যে সে যেন মানুষের মতো মানুষ হয়। ওকে, একটা জোরে হাত তালি। আপনারা যেহেতু একটু অসুস্থ শুনেছি, আমাদের যে বিশেষ ডাক্তার আছে তার ট্রিটমেন্ট সুপার। আপনারা ওখানে বসলেই 203 হয়ে যাবে। বসেন প্লিজ, প্লিজ বসুন, বসুন। থ্যাংক ইউ। ওকে, মহিবুল্লাহ তার বাবা মাকে ফেরত পেয়েছে, দারুণ লাগছে। আমাদের গর্বে বুকটা ভরে গেছে। এনটিভির জন্য জোরে একটা করতালি হোক। ওকে, এবার আরেকজনকে ডেকে নেবার পালা, সেই রিচম্যান যে অ্যাকচুয়ালি সেই রিচম্যান করার পরে জাহাঙ্গীর ভাই তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চালাচ্ছে বাকি অনুষ্ঠান। সেই রিচম্যান আজকে আসছে সেই সাতক্ষীরা থেকে, এনামুল হক। প্রচুর লো ফিল করতেছি আজকে। কেন? শুনলাম ফারিয়াপুর নাকি জ্বর আসছে। গোমলা করে রাখছো মুখটা, হাসবা না জানি কবে। গোমলা করে রাখছো মুখটা, হাসবা না জানি কবে। ফারিয়াপু, তুমি কি আমার বন্ধু হবে? হবেন না? ফারিয়াপু আমার বন্ধু হোক বা না হোক, আজকে আমার টপিক বন্ধু। আচ্ছা আমিন ভাইয়া, আমাদের সত্যিকারের বন্ধু কারা? কারা? যারা মনে করেন আমাদের কাছ থেকে টাকা ধার নিছে কিন্তু জীবনেও ফেরত দিবে না, তারা। ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে তফাৎ কি? ফ্রেন্ড আপনার বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়াবে, মোটিভেশন দিবে, আপনি যে কারণে বিপদে পড়ছেন ওইটা থেকে বাইর করে নিয়ে আসার সলিউশন দিবে। আর বেস্ট ফ্রেন্ড ওই হালার জন্যই তো আপনি বিপদে পড়ছেন। ধরেন আপনার পশ্চাদশে বড় বড় ফোড়া হয়েছে, এত বড় না, ছোট ছোট ফোড়া হয়েছে। তো আপনার আশপাশের লোকজন আপনাকে কি বলবে? বলবে টেনশন নিস না, মেডিসিন নে, ঠিক হয়ে যাবে। আর আপনার বন্ধুরা কি বলবে? বলবে মামা বিশ্বাস কর তুই আর বাঁচবি না, আমার নানাও এমনি মারা গেছে। আর আপনার বেস্ট ফ্রেন্ড কি করবে? ও মনে করেন নাইসা নগদে, আমার কি অবস্থা। তো বন্ধুদের কথাই যখন বলতেছি, এই হাসো ক্যাম্পে এসে আমার অনেক বন্ধু বান্ধবী হয়েছে। তো সেদিন আমার প্রথম শুটিং ছিল, আমি সেটে আসছি, আইসা দেখি দূরে আমার বান্ধবী রাইসা মাটিতে শুয়ে ছটফট করতেছে। আমি তো রীতিমতো ভয় পাইছি, ভয় পেয়ে ওর কাছে দৌড়াই গেছি ওর হেল্প করার জন্য, যে দেখি ওই টিকটক করতেছে। আর মিরু ভাই ভিডিও করতেছিল। তুষার ভাই, আমার মনে হয় ফ্রেন্ড দুই প্রকার, এক ক্লাসের ফ্রেন্ড আর দুই গ্লাসের ফ্রেন্ড। চিয়ার্স। তো আমিন ভাই, আমার মনে হয় যে বিপদেই আসল বন্ধুর পরিচয় পাওয়া যায়। আমার একটা ফ্রেন্ড আছে নাম স্বাধীন, ও আমার যেই উপকারটা করছে আমি ওর জীবনেও মইরা গেলেও ভুলতে পারবো না। আমার বিয়েতে পর্যন্ত এসে কি করছে জানেন? পুরো মনে করেন নাচানাচি করছে, মাতামাতি করছে, পুরা এনজয় করছে, আর শেষে আমার বউরে নিয়ে পালাই গেছে। আর আমি এসব উপকারী বন্ধুরে ভুলি না কখনো, মাঝে মধ্যেই খোঁজখবর নিতে থাকি। তো আমি মনে করেন সেদিন তারে ফোন দিলাম, বলে যে আমি একটা অনেক বড় প্রজেক্টে কাজ করতেছি, প্লিজ ডিস্টার্ব করিস না। আমি একটু কৌতূহল হলে জিজ্ঞেস করলাম যে কি এমন বড় কাজে তুই কাজ করতেছিস? সে আমাকে বললো যে অ্যাকোয়াথার্মাল ট্রিটমেন্ট কনস্ট্রিক্ট এনভায়রনমেন্ট। ভাই কী বলছিস? আমি কিছু বুঝতে পারি না, সহজ বাংলায় একটু বোঝাই বল। কই মামা বাসন মাজতেছি। তো ফারিয়াপু, দুঃখের বিষয় হচ্ছে আমিও রিসেন্টলি বিয়ে করছি। আচ্ছা। তো বাসর রাত্রে আমি বউকে যেয়ে বললাম, বাবু তুমি একটু অপেক্ষা করো, আমি আমার একটা বন্ধুর সাথে একটু দেখা করে আসতেছি। চিন্তা করো না, আমার এই বন্ধুটা না অনেক ভালো, তোমার অনেক ভাল লাগবে, একটু পরে না আমি তোমার সাথে মিট করাবো। মিট করানোর পরে এমন হইতে পারে যে আমার থেকে বেশি তুমি ওরে প্রায়োরিটি দিতেছো। ও তাও বলে যে না বাবু প্লিজ আমাকে একা ছেড়ে যাইও না। আমি বললাম আরে পাগলি, আমি হিসু করতে যাইতেছি।
তো আমার সেই ফ্রেন্ড স্বাধীনের সাথে মনে করেন আমি তার বাসায় দেখা করতে গেছি সেদিন, যে দেখি ওর বাসার ফ্রিজ নষ্ট হয়ে গেছে, আর ও ইউটিউব দেখে ফ্রিজ সারতেছে। ইউটিউব দেখে ফ্রিজ ঠিক করবার পর ফ্রিজের প্লাগটা আমার হাতে দেওয়ার কি মানে ভাই? লাগাইতে জামু একেবারে কাছে চলে গেছি। লাগানোর জাস্ট এক মুহূর্ত আগে আমি আমার বন্ধু দিয়ে একবার তাকাইলাম। রনি ভাই, বিশ্বাস করেন আমার যেই বন্ধু ফেসবুকের প্রত্যেকটা ফ্রেন্ড রিলেটেড মিমতে আমারে ট্যাগ করতো, মেনশন করতো অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড, আমার সেই বন্ধু দূরে এমনি দাঁড়ায় আছে। তো আমিন ভাই, শেষে আমি মনে করেন যে আমার ফেলে আসা সকল বন্ধুদের উদ্দেশ্যে রবি ঠাকুরের 1 বিঘা জমিন কবিতার 2টা লাইন চুরি করে বলতে চাই যে এ জীবনে হাই সেই বেশি চাই যার আছে ভুরি ভুরি, এ জীবনে হাই সেই বেশি চাই যার আছে ভুরি ভুরি, আর কিচ্ছু না, আর কিচ্ছু চাই না রে দোস্ত, শুধু মনে হয় যদি তোদের হাতটা ধরে ছেলেবেলাটা আর একবার চুরি করতে পারি। থ্যাংক ইউ একেবারে ওর প্রত্যেকটা কন্টেন্টে আমরা আমাদের নিজেদের বন্ধুদের খুঁজে পেলাম, সেই ছোটোবেলা সেই সময়টা মানে সব মনে পড়ে যাচ্ছে। অসাধারণ, আমার খুব খুব ভালো লেগেছে। একটা জোরে হাততালি হোক। ওকে, ওই যে চিয়ার্স করলে যার সাথে সেই বন্ধুই আগে বলবে। তুষার খান। এনামুল, আমরা যাদের জন্য অপেক্ষা করি তাদের মধ্যে তুমি একজন, এটা বোধহয় আগেও বলেছি আমি। প্রথম থেকেই তোমার পারফরমেন্স খুব ভালো ছিল যে কটা এপিসোড করেছো, এবং প্রতিটা এপিসোডে আমরা ওয়েট করি এবং এনজয় করি। খুব ভালো ছিল, খুব এনজয় করেছি। শবনম ফারিয়া। এনামুল খুবই ভালো পারফর্মার। ও যখন পারফর্ম করে ও নিজে এনজয় করে, যেটা দেখতে খুব ভালো লাগে। কারণ স্টেজে যখন পারফর্ম করে কেউ যদি ব্ল্যাঙ্ক পারফর্ম করে সেটা আসলে ভালো লাগে না। ওর এক্সপ্রেশনস খুব সুন্দর। বেস্ট অফ লাক, আরও ভালো করতে হবে এনামুল। ভালো হয়েছে কিন্তু আরও ভালো করতে হবে। শবনম ফারিয়া, আপনার এই যে আমরা বন্ধু জীবন নিয়ে বললাম, আমরা বন্ধুরা এই লাইফটা রিলেট করতে পারি, ওর যোগগুলো সবগুলো। একটু আপনার মানে বান্ধবী লাইফটা একটু যদি এর সাথে রিলেট করে যদি বলেন যে বান্ধবীরা আসলে কেমন কেমন হয়, আপনারা কেমন করেন, একটু যদি বলেন। মানে আমরা একটু এখন আসলে আমার বান্ধবীদের যেই বয়স সবার একটা করে বাচ্চা কাচ্চা আছে, ওকে, বেশিরভাগই বিদেশে থাকে। সো ওদের সাথে এখন কথা বললে এরকম বন্ধুত্ব নিয়ে আলোচনা হয় না। খালি আমার শাশুড়ি আমাকে কি বলছে জানোস, আমার বাচ্চা কালকে রাতে আমাকে ঘুমাইতে দেয় নাই, আমার বড় মেয়ের এই হয়েছে, এই গল্প থাকে। এই আফসোস আমরা খুব শীঘ্রই দূর করে দেবো, দাঁড়ান। আপনিও যেন বলার মতো অনেক কিছু পান। ওকে, আমিন ভাই। ইনামুল, তুমি এত মানে এত অল্প সময় এত প্রফেশনাল পারফর্মার কি করে হয়ে গেল আমার বুঝলাম না। তোমার পর্যায়ে আসতে গেলে একটা পারফর্মারকে অনেক সময় লাগে। আমরাও তো অভিনয় শিখতে শিখতে প্রায় 4-5 বছর সময় লেগে গেছে, কিন্তু তুমি স্টেজে এসে 3-4টা পর্ব যেতে না যেতে তুমি একদম পারফেক্ট স্ট্যান্ড আপ কমেডিয়ানের একদম পুরা লেবাস থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে পারফরমেন্স একদম 100% ওইখানে পৌঁছে গেছো। ভেরি গুড মেন্টর। মানে একদম প্রেজেন্টেবল একজন পারফর্মার হিসাবে সে দাঁড়িয়ে গেছে। একদম তুরি দেওয়ার মতো পারফরমেন্স। বেস্ট অফ লাক। এই যে দেখো তোমার বন্ধুরা এবার তোমাকে গেলে দেবে, কারণ তুমি বললে তাদের জীবনের ঘটনা টটনা নিয়ে, আর বললে ক্রেডিট গোস টু মেন্টার্স। যাও, বন্ধুরা যে কি জিনিস দেবে যে পিছনে দিলে না দেবে। একটু বলে রাখি যে ফ্রিজটা নিয়ে কথা বললো না, ওই ফ্রিজটা অ্যাকচুয়ালি মার্সেলের না বলেই ওই রকম অবস্থাটা। মার্সেলের ফ্রিজ হলে ওই অবস্থা হতো না, কারণ মার্সেলের ফ্রিজ হলে ওই নিজেকে এরকম কুটকাট করে সারতে হতো না, কারণ ওইটা সারার জন্য সার্ভিসিংয়ের আলাদা লোক আছে, তারা বাসায় গিয়ে ঠিক করে দেয়। এটা জোরে হাততালি হোক ওর জন্য। অনেক অনেক শুভকামনা। প্লিজ প্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরে আসলাম, দেখছেন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। ও 7-এ আমাদের একবারে ফ্যামিলি ভরপুর হয়ে গেছে, সবার জন্য জোরে হাততালি। আপনার বাসার ফ্রিজটা যদি হয় মার্সেল ফ্রিজ, তাহলে দীর্ঘদিন সার্ভিস দিয়ে যাবে ঠিকঠাক, ভিতরে সব কিছু থাকবে টাটকা সতেজ। আপনার টেলিভিশনটা যদি হয় মার্সেল টেলিভিশন, তাহলে ঝকঝকে তকতকে ছবি পাবেন দীর্ঘদিন, সার্ভিস দিয়ে যাবে ঠিকঠাক।
আর যদি পারফর্মার হয় হাসো সিজন 5-এর ইয়াসির আবিদ সজল, তাহলে পারফরমেন্সটা দিয়ে যাবে একবারে দীর্ঘদিন ঠিকঠাক। আসসালামু আলাইকুম জাজেস। হ্যাঁ, ইয়ো মেটার্স। আমিন ভাই, একজন কমেডিয়ান হইতে গেলে কিন্তু খুবই বুদ্ধিমান হইতে হয়, রাইট? রাইট রাইট রাইট। আর শুধুমাত্র এই কারণেই আমাদের মুস্তফা ভাই আর জাহাঙ্গীর ভাই আজও ডিরেক্টর হয়ে আছে। তো যেহেতু কমেডিয়ান হইতে গেলে খুবই বুদ্ধিমান হইতে হয়, আর আমি একজন কমেডিয়ান, সো আমিও খুব বুদ্ধিমান। হ্যাঁ, সে তো আমার বুদ্ধির নমুনা একটু দেই। আমি যখন কোনো স্টেজ প্রোগ্রাম করতে যাই তখন সুন্দর সুন্দর শার্ট আর প্যান্ট পরি, কিন্তু পায়ে কোনো জুতা পরি না। তো একদিন এক উপস্থাপক আমারে বলতেছে, সজল আপনার ড্রেস আপ তো অনেক সুন্দর, কিন্তু পায়ে জুতা পরিনি কেন? আমি বললাম, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমার পারফরমেন্স শেষে দর্শকরা ভালোবেসে যা দেবে ওর থেকে পছন্দ মতো এক জোড়া পরে নেব। হরি আপু, এভাবে করে আমি একটা পুরাতন জুতার শোরুমও দিয়েছি। তবে মাঝে মাঝে একটু জোড়া মেলাইতে অসুবিধা হয়, কারণ মাঝে মাঝে আমাদের জাহাঙ্গীর ভাই আমার প্রোগ্রাম দেখতে যায়, ওই ভদ্রলোক কিপটামি করে আবার একটা উপহার ছুঁড়ে আমারে। এরপর তো আমার এলাকা যত দুষ্ট পোলাপান ছিল ওদেরকে আমার গান শুনিয়ে তারপরে ঘুম পাড়ানো হইতো। যখন অনেক রাত হয়ে যাইতো, ওরা বাদরামি করতো, ঘুমাইতো না, তখন ওদের মা বাবারা ফোনে আমার গানের যে রেকর্ডিং ওটা চালু করে ওদের কানের কাছে ধরতো আর বলতো, হয় ঘুমাবি আর না হলে এই গান শুনবি। ওরা ঘুমাইয়ে যাইতো। একদিন স্টেজে উঠলাম, খুব পাটপুট নিয়ে বললাম, আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তবে কাগজে লিখে পাঠান। এই বলে একটা গান শুরু করছি, সাথে সাথে দর্শকদের কাছ থেকে মানে হাজার হাজার একদম রিকোয়েস্টের কাগজ আসতেছে। প্রত্যেকটা রিকোয়েস্টের কাগজে একটাই রিকোয়েস্ট ছিল, ওই শালা মঞ্চ থেকে নাম। তো এই ঘটনা আমি মনে খুব কষ্ট পেলাম, মনের কষ্ট নিয়ে গ্রিন রুমে গেলাম। গ্রিন রুমে আমাদের রনি ভাইও ছিল, তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসে বলতেছে, সজল মন খারাপ করিস না, আমিও যেদিন প্রথম স্টেজে উঠছিলাম দর্শকরা যেদিক থেকে পারছিল আমার ডিম সিরা মারছিল। আমি বললাম, ভাই তাতে আপনার মন খারাপ হয় নাই? হ্যাঁ, মন তো খারাপ হয়েছিল, কিন্তু যখন দেখলাম এতগুলো ডিমের মধ্যে থেকে এখনো 5টা ডিম ভালো আছে, মনে কি শান্তি রে। আমি বললাম, ভাই এটা মনে শান্তি পাওয়ার মতো কোনো বিষয় হইলো? ওই তুই মনের শান্তির কি বুঝবি, আমার এই প্রোগ্রামের পেমেন্টের থেকে ওই 5টা ডিমের দামই তো বেশি। আমি বললাম, ভাই আপনি এত অল্প পেমেন্ট নিয়ে প্রোগ্রাম করেন? আরে না, আমি ওই অল্প পেমেন্ট দিয়ে তারপর প্রোগ্রাম করি। এরপর তো আমার একটু মোটিভেট করার জন্য বলতেছে, দেখ সজল লেগে থাকতে হবে, লেগে থাকলে সফলতা আসবেই। এই যেমন আমাকে দেখ, এই যে আজকে আমি এখানে আসছি, আয়োজক কমিটি থেকে এক একজন লোক আসতেছে আর আমার ঘাট ধাক্কা দিয়ে বের করার চেষ্টা করতেছে, আমি যাইতেছি না। বললাম, ভাই এত অপমান সহ্য করে এখানে থাকার কি দরকার, আপনি চলে যেতে পারেন। না, স্টেজে আমাকে উঠতেই হবে, কারণ এই প্রোগ্রামের পেমেন্ট অ্যাডভান্স করা। আমি বললাম, ভাই যারা অ্যাডভান্স পেমেন্ট করছে এরাই তো আপনাকে বের করে দেওয়ার চেষ্টা করতেছে, তা আপনার গেলে সমস্যা কি? আরে না, ওই স্টেজের জন্য আমাকে উঠতে দেয়, এই জন্য আমি ওদেরকে অ্যাডভান্স পেমেন্ট করছি। তবে দেখবেন, এই যে কমেডি করি এত বুদ্ধিমান, তাও এতটা সমাদৃত হয় না মানে দর্শক মহলে, যতটা সমাদৃত একজন সিঙ্গার কিংবা একজন ডান্সার কিংবা একজন অ্যাক্টর হয়। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম আমি মঞ্চে গান গাইব। তো একদিন স্টেজে উঠলাম, একটা গান গাইলাম। গান গাওয়ার পরে আমি এক গানে 2টা পুরস্কার পাইছিলাম। প্রথমটা আমার সাহসিকতার জন্য, দ্বিতীয়টা আমার গান থামানোর জন্য। তো আমি ভাবলাম, না এইভাবে হবে না, যেহেতু গান গাইবো গান নিয়ে একটু রিসার্চ করা উচিত, রাইট? তো গান নিয়ে রিসার্চ শুরু করলাম। তো বাংলা গানের কিছু কলি শুনেই আমি অবাক হয়ে গেছি ভাই। একজন বলতেছে, মিলন হবে কত দিনে? আরে ভাই, এটা জনে জনে জিজ্ঞাসা করার মতো কোনো কোশ্চেন হইলো? মিলন কবে হবে সেটা তো মিলনের বাপ মাই ভালো জানে। এরপর আরেকজন বলতেছে, তুমি দিও না কো বাসর ঘরের বাতি নিভাইয়া। আরে বোকাম হে, এই বাতি না নিভাইলে তোর বংশের বাতি জ্বলবো কেমনে? এরপর আরেকজন বলতেছে, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। আরে শোনা, দিনের বেলায় তো আমি অফিসে ছিলাম, তুমি রাইতে এলে না কে? গান নিয়ে যখন রিসার্চ শেষ হলো, আমি স্টেজে উঠছি গান করার জন্য। তো আমি গান শুরু করব, এর মধ্যে কোত্থেকে একটা পিঁপড়া এসে আমার ডান পায়ে কুটুস করে কামড় দিল। আমি তো ব্যথায় আহ করে উঠলাম। এরপর আর একটা পিঁপড়া এসে আমার বাম পায়ে কুটুস করে কামড় দিল।
আমি তো ব্যথা করে উঠলাম, সাথে সাথে দেখি দর্শকের হাতে তালি। আরে আমি তো এখনো গানই শুরু করিনি, এরা হাতে তালি দেয় কেন? পরে বুঝলাম ওরা ওইটারে ব্রেক ড্যান্স ভাবে হাতে তালি দিছে। এই দেখে পিছন থেকে উপস্থাপক বলতেছে, সজল ভাই পাবলিক এটা হেভি খাইতেছে, আপনি এটা চালাইয়ে যান। আমি বললাম আমিও সেইটা চাই, আপনি শুধু আরো কিছু পিঁপড়া পাঠায় দেন। তো এই যে হাতে তালি পাইলাম, এইটা আমাকে ইন্সপায়ার করছে ডান্স করার জন্য। সিদ্ধান্ত নিলাম না এখন থেকে ডান্স করব মঞ্চে। তার পরের দিনই আমাকে একটা প্রোগ্রাম থেকে ডাকা হলো, আমাকে ডান্স করতে হবে। তো আমি প্ল্যান করলাম যে পিঁপড়ার কামড়ে যেহেতু ভালো ডান্স হয়, আমি বাড়ির বিভিন্ন চিপা চাপা থেকে অনেকগুলো পিঁপড়া ধরে আমার প্যান্টের পকেটে ভরে নিয়েছি। আমি প্ল্যান করছি একটু পরপর একটা করে পিঁপড়া ধরবো, পায়ের কাছে ছাড়বো, ওরা কুটুস করে কামড় দেবে, আমার একটা ভালো ব্রেক ডান্স হবে। তো এই ভাবনা থেকে আমি যখন গেটটা পার হয়েছি, সাথে সাথে আমার কিসে কি উড়ার দৌড়া দেন শুরু। কারণ ওই দিনকে ভুলবশত যে প্যান্টটা পরছিলাম, ওই প্যান্টের পকেট দুইটাই ছেড়ে আসছিল। তো এই ব্যথা সহ্য না করতে পেরে ডান্সার হওয়ার স্বপ্ন বাদ দিলাম। তুষার ভাই, তারপর আমি চেষ্টা করছিলাম একটু নায়ক হব। তো নায়ক হওয়ার সিদ্ধান্ত যখন নিলাম, এটা আমার হুলুলুলু ভাইরে জানাইলাম। তো হুলুলুলু ভাই আমার বলতেছে, আচ্ছা বলতো হাইট অফ জাতে মাতাল তালে ঠিক কারা? আমি বললাম কারা? ওই বাংলা সিনেমার নায়কেরা, দেখবি ওরা ফাইটিং সিনে দামি পাঠায়, কিন্তু বাসর ঘরের সিনে ঠিকই নিজে যায় বসে থাকে। তো এইসব শুনে বুঝে আমার মনে হলো যে না, এসব কিছু আমার দ্বারা হবে না। আমি কমেডি করতাম, কমেডিটাই আমার দ্বারা হবে। তা আমি আবার ইউটার্ন করে কমেডি করা শুরু করছি। আমি এখন কমেডি করি এবং খুব গর্ব করে বলি আমি একজন কমেডিয়ান। এই পারফরমেন্সটা সবাই হয়তো রিলেট করতে পারবে না, কিন্তু যারা স্টেজ পারফর্ম করি আমরা, আমাদের লাইফে এরকম অনেক রকম ঘটনা ঘটে। সবই যে একবার এক্স্যাক্ট এরকম না, কিন্তু এর চেয়েও আরো বড় বড় ঘটনাও ঘটে। কি কি যে ঘটে, আমরা যারা স্টেজে উঠি, কত রকম অভিজ্ঞতা আমাদের আছে। আমিন ভাই একটু। ইয়েস সজল, অসম্ভব সুন্দর একটা মনে করা পুরো একটা ফিল্ম দেখলাম, একটা মানুষের জীবন কাহিনী দেখলাম কমেডির মধ্যে দিয়ে, এবং সত্য ঘটনাগুলো তুমি অনেক সুন্দরভাবে কমেডি দিয়ে বুঝিয়ে দিলে। অসম্ভব সুন্দর ছিল পারফরমেন্স, বিউটিফুল। ওকে ইয়াসির আবিদ সজল, এখনো চোখে লেগে আছে সেই দেবদাস। অনেক অনেক শুভকামনা, আবার দেখা হলো, আবার দেখা হবে। সবাই এই পাঁচজন আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছে এই পর্বে, এবং আজকে একটু কঠিন হয়ে যাবে হিসাব নিকাশ। আমি জানি না ফলাফল কি হবে। তিনজন বিচারক বিচার করছেন কে হবে আজকের এপিসোড উইনার। আজকে এপিসোড উইনার হচ্ছে জাহিদুল ইসলাম হৃদয়। দুর্দান্ত একটি এপিসোড শেষ করলাম আজকে। নিশ্চয়ই আপনাদের মন ভরেছে এবং আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতি এবং শুক্রবার রাত্রি 9:30 হাজির হব এই আয়োজন নিয়ে, যে আয়োজনের নাম মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7। আপাতত আজকের মতো বিদায়।